কেন পাক সীমান্তে ইন্ডিয়ান এয়ারফোর্সের 100 ফাইটার জেট এই মুহূর্তে টহল দিচ্ছে, এয়ার সার্ভেলেন্স করছে। লাহোরের সিক্রেট মিটিংয়ে পাকিস্তান ছাড়াও আর কোন কোন বিদেশি শক্তি সেখানে সেখানে উপস্থিত ছিল? ভারত কেন মিরর ডিপ্লয়মেন্ট করল? চীনের গুপ্তচর স্যাটেলাইট ঠিক কী কারণে কলকাতার আকাশে এসেছিল? নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জয় হিন্দের নতুন এপিসোডে। আমি সত্যজিৎ মুখোপাধ্যায় শুরু করছি আজকের জয় হিন্দের নতুন এপিসোড। দেখুন, যখন দিল্লিতে বাদল অধিবেশন অর্থাৎ সংসদের যে বাদল অধিবেশন তা নিয়ে একদম প্রস্তুতি তুঙ্গে রয়েছে, এবং এই বাদল অধিবেশনে ঠিক কী কী ইস্যু আসবে অর্থাৎ এনআরসি থেকে শুরু করে ইলেকশন কমিশন, তা নিয়ে বিরোধী রাজনৈতিক জোট ইন্ডিয়া জোট তারা যখন একদম তুঙ্গে তাদের সমস্ত রকম চর্চা এবং তাদের জোটবদ্ধতা, এবং একই সঙ্গে শাসক শিবির অর্থাৎ এনডিএ জোট তাদেরও প্রস্তুতি তুঙ্গে, সেই পর্ব যখন চলছে, সেই পর্ব যখন আমরা দেখতে পাচ্ছি, তখন আরও একটা প্রস্তুতি চলছিল অন্তরাল। সেটা অবশ্যই আমাদের দেশে নয়, পরিবর্তে আমাদের দেশের ঠিক ওপারে অর্থাৎ সীমান্তের ওপারে সেই প্রস্তুতি চলছিল। সেই প্রস্তুতি চলছিল একটি গোপন বৈঠককে নিয়ে, এবং গত 20 জুলাই অর্থাৎ রবিবার এই গোপন বৈঠকের প্রস্তুতি চলছিল সীমান্তের ওপারে পাকিস্তানে। নির্দিষ্ট করে বললে বা যদি বলি তাহলে লাহোরে একটি গোপন বৈঠক হয়, এবং সেই বৈঠকে পেহেলগাঁও যে নারকীয় হত্যাকাণ্ড হয়েছিল তারপর আরও একটা শকিং অ্যাটাক করতে চাইছে পাকিস্তান। সেই কারণেই একটা সিক্রেট মিশনে তারা বসে। লাহোরের একটি গোপন ডেরায় এই বৈঠকটি শুরু হয়, এবং রবিবার অর্থাৎ গতই 20 জুলাই রবিবার গভীর রাত থেকে এই বৈঠকটি শুরু হয় বলে আমাদের কাছে বিভিন্ন সোর্স মারফত আমরা খবর পাচ্ছি, ইন্টেলিজেন্স সূত্রে আমরা খবরটা হাতে পাচ্ছি। কি সেই বৈঠক? সেই বৈঠকে মূলত কারা ছিলেন? সেই বৈঠকে ছিলেন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের ডিরেক্টর জেনারেল অর্থাৎ চিফ যিনি মোহাম্মদ আসিম মালিক, এবং দুটি বৃহৎ শক্তিধর রাষ্ট্র, সেই দুই সহোদর রাষ্ট্রের দুটি গোয়েন্দা সংস্থা, যার একটির অধ্যক্ষর অর্থাৎ শুরু হয় সি দিয়ে ইংরেজি বর্ণমালার, এবং অপরটি ইংরেজি বর্ণমালার এম দিয়ে শুরু হয়। এই দুটি গোয়েন্দা সংস্থার তাবর কর্তারা লাহোরের সেই গোপন বৈঠকে অংশ নিয়েছিল। সেই গোপন বৈঠকের যে সিক্রেট মিশন ছিল যে ভারতকে অতর্কিত আক্রমণ করতে হবে এবং একটা শকিং অ্যাটাক করতে হবে। এই বৈঠকে যে তথ্য গোয়েন্দা রিপোর্ট অনুসারে আমাদের কাছে আসছে, স্থির হয় যে ভারতে যেভাবে 1999 সালে কার্গিল আক্রমণ হয়েছিল অতর্কিতে অর্থাৎ পারভেজ মুশারফের সময়, ঠিক সেভাবেই এই কার্গিল অ্যাটাকের থিওরিকে ওই বৈঠকে উত্থাপন করেন আইএসআই চিফ আসিম মালিক। বৈঠকে স্থির হয় যে কার্গিলে যেভাবে পাকিস্তান অতর্কিত আক্রমণ করেছিল, ঠিক সেভাবেই অতর্কিত আক্রমণের স্টাইলে বা সেই স্টাইলে আক্রমণ করবে পাকিস্তানকে গ্রাউন্ড সাপোর্ট দেবে তুরস্ক, যে কারণে তুরস্ক থেকে প্রায় 100-র বেশি সিনিয়র অফিসার্স এবং স্পেশাল ফোর্সের কমান্ডোরা এই মুহূর্তে পাকিস্তানে রয়েছে, এবং তারা ইসলামাবাদে রয়েছে বলে গোয়েন্দা সূত্রে আমরা জানতে পারছি। এবং যে স্টাইলে কার্গিল হয়েছিল অর্থাৎ কার্গিলের সেই সময়টা কি হয়েছিল, শীত আসার আগেই ঠিক ছিল, একটা নিয়ম ছিল যে শীত হওয়ার আগে বা শীত পড়ার আগেই কার্গিলের যে উঁচু অংশ যেখানে আমাদের ফোর্স অর্থাৎ ভারতীয় ফৌজ তারা অবস্থান করতে নেমে আসবে, এবং একই সঙ্গে আমাদের পদাঙ্ক অনুসরণ করে পাকিস্তান তারা অনেক নিচের দিকে থাকতো, তারাও ওখান থেকে নেমে চলে যাবে। কিন্তু পারভেজ মুশারফ উল্টো কাজটা করেছিলেন। তিনি করেছিলেন কি, যে মুহূর্তে ভারতীয় ফৌজ নেমে এসেছিল সেই মুহূর্তে সন্ত্রাসবাদীদের বেশপালকের পোশাক পরিয়ে প্রথমে তিনি কার্গিলের চূড়ায় পাঠিয়ে দেন, এবং তারপর সেই পথ অনুসরণ করে পাকিস্তানের কমান্ডো এবং আর্মি, তারপর বাকি ইতিহাস সকলেই জানেন। এরপর যেটা আমরা বর্তমানে ছবি দেখছি যে এই মিটিংয়ের পরই সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে পাক অকুপাইড কাশ্মীরে জৈশ-ই মোহাম্মদের যে চিফ এবং শীর্ষকর্তা মাসুদ আজহার, তাকে পাক অকুপাইড কাশ্মীরে আইএসআই কর্তারা পাঠিয়েছিল। কেন? কারণটা হলো পাক অকুপাইড কাশ্মীরে সেখানে বিভিন্ন যে জঙ্গি গোষ্ঠী স্লিপার সেল বা হ্যান্ডলারগুলো আছে তাদেরকে নতুন করে অক্সিজেন যোগানো, এবং তাদেরকে দিয়ে এই হঠাৎ অতর্কিত আক্রমণের যে প্রারম্ভিক অংশ বা সূচনা পর্বে যে জঙ্গিদের প্রয়োজন হয়, সন্ত্রাসবাদীদের প্রয়োজন হয়, সেটা মাসুদ আজহারের মাধ্যমে পাকিস্তানের আইএসআই গুপ্তচর বাহিনী তারা জোগাড় করতে চাইছে। যেমনটা সেদেশের সেনাপ্রধান আসিম মনির
তিনি নির্দেশ দিয়েছেন সেখানকার আইএসআই চিফ আসিম মালিককে। সেভাবেই গোটা পর্বটা চলছে। সময় বদলেছে, কিন্তু বিভিন্ন দেশ, আমাদের প্রতিবেশী সুলভ বা দূরবর্তী প্রতিবেশী বিদেশি বন্ধুর দেশে শত্রু দেশগুলোর কোনো চরিত্র বদলায়নি। কারণ কার্গিলের সময় আমরা দেখেছিলাম যে সেই সময় পাকিস্তান সেনাবাহিনীকে প্রচুর পরিমাণে শীত বস্ত্র এবং বরফে ব্যবহার করার জন্য যে বিশেষ ধরনের যে স্পেশাল বুট, সেটা আমেরিকা জুগিয়েছিল। আজ কিন্তু 2025, অনেকগুলো বছর কেটে গেছে, কিন্তু পরিস্থিতি বদলায়নি। পরিস্থিতি একেবারেই বদলায়নি, যে কারণে দুটি প্রায় সহোদর পশ্চিম বিশ্বের বৃহৎ শক্তির রাষ্ট্র সারা বিশ্বে বিভিন্ন সামুদ্রিক অংশে যাদের যৌথ এয়ারবেস রয়েছে, সামরিক ঘাঁটি আছে, তাদের গোয়েন্দা কর্তারা এই মিটিংয়ে থেকে পুরো মিটিংটা তারা কমিউনিকেট করিয়েছেন। কারণ কি? আক্রমণ করতে হয় ভারতকে। কোথা থেকে আক্রমণ করা হবে সেই ব্যাখ্যা আমরা জানাচ্ছি, যে কোথায় কোথায় এই অতর্কিত আক্রমণ পাকিস্তান করতে চাইছে বা চাইছিল। যে গোয়েন্দা সূত্র আমরা জানতে পারছি যে এই অতর্কিত আক্রমণের জন্য কয়েকটা স্ট্র্যাটেজিক পয়েন্টকে পাকিস্তান সেনা বেছে নিয়েছিল। কারণ এই অংশগুলো তারা প্রবেশ করতে পারলে অনেকটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে পাকিস্তান পৌঁছে যাবে বলে আইএসআই বা পাকিস্তান সেনাকর্তারা মনে করছিলেন। কোথায় কোথায় সেই তথ্য গোয়েন্দা রিপোর্ট অনুসারে আমাদের হাতে এসে পৌঁছে গেছে। জম্মুর কিছু স্ট্র্যাটেজিক পজিশন, যেগুলো ডিফেন্স স্ট্র্যাটেজিতে ভীষণ ইম্পর্টেন্ট, জম্মুর সেই অংশে হঠাৎ করে পাকিস্তান ফৌজ তারা অনুপ্রবেশ করে দখল নিতে চাইছিল। একই সঙ্গে পাঞ্জাব সংলগ্ন সুকারগর বাল্জ, এটা হলো পাকিস্তানের যে চিকেন নেক, কারণ সেটা যে কোনো মুহূর্তে ভারত কাটতে পারে, সেই আশঙ্কা থেকে ওই চিকেন নেকের ভেতর থেকে এসে পাকিস্তানি সেনারা ওই বড় অংশের দখল নিতে চাইছিল। এই সিক্রেট মিশন, এই সিক্রেট লাহোরের যে মিটিং হয়েছিল সেখানে এটাই স্থির হয়েছিল। এবং তার পাশাপাশি পাক অকুপাইড কাশ্মীর সংলগ্ন যে ইন্ডিয়ান টেরিটরি বা আমাদের পুরো অংশটা তো আমাদের, যে অংশটা আমাদের নিয়ন্ত্রণে পুরোপুরি আছে, সেই কিছু অংশ যেখানে জঙ্গলটা অনেকটা বেশি রয়েছে বা পাহাড় রয়েছে যেখানে বেশি রিমোট এরিয়া, সেগুলোর দখল নিতে চাইছিল এই পাকিস্তানের সেনা। একই সঙ্গে জঙ্গি, যে কারণে মাসুদ আজহার ইতিমধ্যেই পাক অকুপাইড কাশ্মীরে সেখানেই অবস্থান করছিল। পাকিস্তান কখন করতে চাইছিল? দেখুন, কার্গিলের সময় কী হয়েছিল, শীতের যে একটা স্থিতাবস্থা তৈরি হয়, শীতের সময় উভয় দেশই উঁচু চূড়া থেকে নেমে আসবে, বরফ পড়বে। একটা সময় এটা একটা পলিসি ছিল বা উভয় দেশ মেনটেন করেছিল কিছু সময়ের জন্য। ঠিক সেইভাবে অপারেশন সিঁদুর আমরা কখনো বলিনি যে থেমে গেছে। অপারেশন সিঁদুরের যে আপাত স্থিতাবস্থা রয়েছে তাকে ব্যবহার করে অতর্কিতে আক্রমণ করতে চাইছিল পাকিস্তান এবং আমাদের ভূমি দখলের পরিকল্পনা করে ফেলেছিল বিদেশি রাষ্ট্র এবং বিদেশি শক্তিকে সঙ্গে নিয়ে, যেমন তুরস্ক, যেমন পশ্চিম বিশ্বের ওই দুটি বৃহৎ শক্তিধর রাষ্ট্রের সমস্ত গোয়েন্দা বাহিনী এই মুহূর্তে পাকিস্তানি অবস্থান করছে। কিন্তু প্রশ্ন উঠবে, কেন পাকিস্তান অতর্কিতে ভারতের ভূমি দখলের চেষ্টা বা প্ল্যানিং করেছে? কি বিষয়? কারণটা হলো, যে মুহূর্তে আমরা আমাদের সিন্ধু নদের যে জল চুক্তি বাতিল করে দিয়েছি, পাকিস্তান কার্যত না খেয়ে মরছে। তাদের যে শস্য শ্যামলা বা ফসল সব কিছু শেষ। পাশাপাশি অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের ক্ষমতায় ভেঙে গেছে। পাকিস্তান নিজের দেশের জনগণের কাছে মুখ লুকোতে চাইছে। সেই কারণে এমন কিছু করতে চাইছিল যাতে ভারতকে চাপে ফেলা যায়। ঠিক কার্গিল থিওরি অনুসারে, কার্গিল থিওরিতে একটা সময় পর্যন্ত পাকিস্তান একটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে ছিল, যে কারণে ভারতকে সেই অংশটা নিজের নিয়ন্ত্রণে আনতে অনেক রক্ত ঝরাতে হয়েছে। ঠিক সেই পারভেজ মুশারফের সেই থিওরিকেই বর্তমান যিনি সেনাপ্রধান আসিম মুনির তিনি ব্যবহার করতে চাইছেন বলে গোয়েন্দা রিপোর্ট আমাদের কনফার্ম করছে। এবং এই অংশগুলো দখল করার পরই ভারতের বিভিন্ন যে পার্বত্য অংশ বা যেই অংশে আসলে ভারতকে অনেকটা পর্যদস্ত করা যাবে বলে পাকিস্তান মনে করছে, সেই অংশগুলো দখল করার পরই যেটা পাকিস্তান করবে, সিন্ধু নদের জল চুক্তি আবার পুনর্বহাল করার দাবি তারা তুলবে। এক্ষেত্রে একাধিক বিদেশি রাষ্ট্র, নাম করছি না, আপনারা বুঝতে পারছেন কোন রাষ্ট্রগুলোর কথা বলছি, যারা বারে বারে ডায়ালগস দিচ্ছে, এক্স হ্যান্ডেলে পোস্ট করছে, সেই সমস্ত রাষ্ট্রগুলো আন্তর্জাতিক মাধ্যমে তারা আবার সোচ্চার হবে, পাকিস্তানের হয়ে হবে, এবং ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলো পাকিস্তানের হয়ে ব্যাট হাতে করে মাঠে নামবে। ফলে পাকিস্তান যে না খেয়ে মরার অবস্থা হয়েছে সিন্ধু নদের জল না পেয়ে, সেটা আবার পাবে, সেই একটা আশা এবং অন্য কিছু প্ল্যানিংয়ের মধ্যে দিয়েই তারা ভারতের ভূমি দখলের গোপন প্ল্যানিং করেছিল। কি করছিল পাকিস্তান যে আমাদের কাছে স্যাটেলাইট পিকচার ইতিমধ্যেই গোয়েন্দা দাঁড়াতে এসে গেছে, সেই পিকচার ইমেজকে অ্যানালিসিস করে দেখা যাচ্ছে যে আমাদের যে পাক সীমান্ত রয়েছে, অর্থাৎ ভারত পাক সীমান্ত ওয়েস্টার্ন বর্ডার, সেখানে বিপুল পরিমাণে সেনা মোতায়েন করছিল ধাপে ধাপে পাকিস্তান সাম্প্রতিক সময়।
এবং শুধু সেনা নয়, তার সঙ্গে তাদের ব্যাট অর্থাৎ তাদের যে বর্ডার অ্যাকশন টিম এবং পাশাপাশি বিভিন্ন সন্ত্রাসবাদী জঙ্গিদের সেখানে মোতায়েন করা হচ্ছিল এবং তারও পাশাপাশি আর্টিলারি সিস্টেমকেও তারা ধাপে ধাপে এই সীমান্তবর্তী অংশে নিয়ে আসছিল। হঠাৎ করে একটা আক্রমণ, অতর্কিত একটা আক্রমণ এবং সরাসরি একটা ভায়ার যুদ্ধ ঘোষণা করেই সে আক্রমণ করে তারা ভারতের ভূমি দখল করবে। তারপর আন্তর্জাতিক চাপে ভারতকে মাথা নিচু করানোর, অর্থাৎ এটা একটা অন্য ধরনের ব্ল্যাকমেলিং সিস্টেম যেটা পাকিস্তান করতে চেয়েছিল লাহোরের সিক্রেট বৈঠক থেকে। তার সঙ্গে ছিল বিদেশি রাষ্ট্রের একাধিক গোয়েন্দা কর্তারা। শুধু পাকিস্তান বা শুধুমাত্র ওই পশ্চিম বিশ্বের দুটি রাষ্ট্র নয়, ভারতবর্ষ আরেকটি রাষ্ট্রকেও বলেছে যে তারা আমাদের সঙ্গে ছায়া যুদ্ধ করছে। হ্যাঁ, ঠিক ধরেছে, চীনের কথা বলছি। চীনও এই লাহোর সিক্রেট মিশনে আছে, আমাদের গোয়েন্দা রিপোর্ট তাই বলছে। সত্যি ফাটাফাটি প্ল্যানিং ছিল পাকিস্তান, কিন্তু আমাদের গোয়েন্দাদের স্যালুট দিতেই হয়। তারা না জানলে হয়তো ভারতকে একটা বড় মূল্য চোকাতে হতো, ঠিক পেহেলগাঁও অ্যাটাকের মতোই। এই চীন কি করেছিল? গত রবিবার অর্থাৎ 20 জুলাই এই সিক্রেট বৈঠকের পর চীনের উপর দায়িত্ব পড়তেছিল। চীন বলেছিল পাকিস্তানের যেহেতু নিজস্ব কোনো স্যাটেলাইট এই মুহূর্তে মহাকাশে নেই, কি করবে নুনান্তে পান্তা ফুরোয়। পাকিস্তান মূলত চীনের স্যাটেলাইটকে ব্যবহার করে বিভিন্ন কাজগুলো করে। এরপর যে তথ্য আমরা গোয়েন্দা সূত্রে আমাদের হাতে আসছে, মহাকাশে চীনের বেশ কিছু স্পাই স্যাটেলাইট রয়েছে, যেগুলো মিলিটারি স্যাটেলাইট আমরা বলি। চীনের এই ধরনের একটি স্যাটেলাইটের নাম হলো TJS-3। এই TJS-3 এটা মিলিটারি স্যাটেলাইট। এই স্যাটেলাইটটা দিয়ে চীন যেটা অঙ্গীকার করেছিল যে ভারতের যত মুভমেন্ট, সেনাবাহিনীর মুভমেন্ট বা আর্টিলারি মুভমেন্ট বা আমাদের যাবতীয় যে ডিফেন্স মুভমেন্ট, এই স্যাটেলাইটের মাধ্যমে তারা পাকিস্তানকে এই পর্বে সরবরাহ করবে। চীনের এই গুপ্তচর স্যাটেলাইটের কাজ কী ছিল? দুটি মূলত, ইন্টেলিজেন্স এবং সার্ভিলেন্স। এবং পাশাপাশি এই চীনের এই গুপ্তচর স্যাটেলাইট কী করে? বিভিন্ন পিকচার নেয় এবং রেডিও সিগন্যালকে অ্যানালাইসিস করে। কোন রেডিও সিগন্যাল? ডিফেন্স ওরিয়েন্টেড বিভিন্ন রেডিও সিগন্যাল। আমাদের গোয়েন্দারা জানতে পারেন যে আমাদের দেশের ওপর চীনের এই স্যাটেলাইটের নজর রয়েছে, আমরা নজরবন্দি রয়েছে চীনের স্যাটেলাইটের মাধ্যমে। এবং কোথায় কোথায় রয়েছে? মূলত যে তথ্য আমাদের কাছে আসছে, কলকাতার আকাশ ছিল চীনের এই স্যাটেলাইটের নজরের মধ্যে। দিল্লির উপর নজর দেওয়ার চেষ্টা করেছে, এখানে মুম্বাই ছিল এবং চেন্নাই ছিল। এরপর অর্থাৎ আমাদের ভূমিকা কী হলো, আমরা কি করলাম, এই প্রশ্ন তো স্বাভাবিক। এরপর যেটা হলো, যে তথ্য আমাদের কাছে আসছে, প্রথম বিষয় চীনের স্যাটেলাইটের ক্ষেত্রে আমাদের ভূমিকা কী ছিল সেটা পরে আসছি। তার আগে ভারত কী করলো? কারণ পশ্চিম সীমান্তে বিপুল পরিমাণে সৈন্য মোতায়েন করছিল পাকিস্তান অতর্কিত আক্রমণের জন্য। প্রথম পর্যায়ে জঙ্গি, পরের পর্যায়ে তারা সৈন্য মোতায়েন করছিল, তাদের কমান্ডো ফোর্স মোতায়েন করছিল ধাপে ধাপে, অর্থাৎ যাতে ভারত বুঝতে না পারে। এবং এক্ষেত্রে যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, ভারত একটা নতুন প্রসেস এক্ষেত্রে অ্যাপ্লাই করেছিল, তার নাম মিরর ডেপ্লয়মেন্ট। এই মিরর ডেপ্লয়মেন্টটা কি? মিরর ডেপ্লয়মেন্ট ইতিমধ্যেই ভারত চীনের বিরুদ্ধে করে সাফল্য পেয়েছে। মিরর ডেপ্লয়মেন্ট হলো ডিফেন্সের একটা নতুন একটা টার্ম। সেই টার্মটা হলো শত্রুপক্ষ যা করবে আমরাও সেটা করব, অর্থাৎ একই ধরনের সৈন্য সামন্ত আমরাও ডেপ্লয়মেন্ট করব দ্বিগুণ হারে, অর্থাৎ অনেক বেশি। এবং যে মুহূর্তে আমাদের স্যাটেলাইট ইমেজ আমাদের জানালো, আমাদের ইসরোর বিভিন্ন যে স্পাই স্যাটেলাইটগুলো আমাদেরও আছে, সেগুলো তথ্য দিল যে বেশ কিছু ফাইটার জেট পাকিস্তানের তরফে সেগুলো আমাদের সীমান্তে উঠছে। 30 থেকে 32 সংখ্যায় ছিল। আমাদের তরফে নোটাম জারি করা হয়েছিল রাজস্থান থেকে, এবং নোটাম জারির পরেই খুব দ্রুত আমাদের তরফে রাফায়েল, সুখোই এবং অন্যান্য যে ফাইটার জেট, সেটা কমপক্ষে 120টি পৌঁছে যায় আমাদের একদম গুজরাট থেকে রাজস্থান পর্যন্ত। এবং এই বিপুল সংখ্যক ফাইটার জেটের মধ্যে ছিল 4টে অ্যাওয়াক্স প্লেন। এই অ্যাওয়াক্স প্লেনগুলো মূলত তথ্য সংগ্রহ করে, মারাত্মক শক্তিশালী হয়। এবং তার পাশাপাশি মিড এয়ার রিফুয়েলিং জেটও ছিল, অর্থাৎ পুরো দস্তুর একটা যুদ্ধ। এবং এই যে নোটামটা জারি করা হয়েছিল, আমাদের 120টা ফাইটার জেট পৌঁছেছিল। তাদের অপারেশনের মধ্যে অপারেশন সিডও ছিল, অর্থাৎ প্রয়োজনে শত্রুর এয়ার ডিফেন্স, শত্রুর এয়ারফোর্স এবং যাবতীয় কিছু আমরা মুহূর্তে ধ্বংস করার মানসিকতা নিয়ে আমাদের সমস্ত ফাইটার জেট পৌঁছয় আমাদের ওয়েস্টার্ন পার্টে, অর্থাৎ পাকিস্তান সীমান্তে। এবং এই রুদ্র মুহূর্তে দেখে এবং পাকিস্তান যখন বুঝে ফেলে যে ভারত গোটা বিষয়টি জেনে গেছে, তাদের যে ফাইটার জেট ছিল সেটা লেজ গুটিয়ে লাহোরের দিকে চলে যায়, ইসলামাবাদের দিকে চলে যায় বলে আমরা জানতে পারছি। অর্থাৎ আমাদের যে 120টা ফাইটার জেট ছিল, যার মধ্যে অ্যাওয়াক্স ছিল, যার মধ্যে মিড এয়ার রিফুয়েলার ছিল, আমাদের পরিকল্পনা অন্যরকম ছিল। কারণ এই প্রথম
আমাদের জারি করার নোটাম যে এরিয়া, অর্থাৎ যেখানে নিষেধাজ্ঞা আমরা জারি করেছিলাম, তার বাইরে আমাদের ফাইটার জেট পৌঁছে গেছিল। অর্থাৎ পাকিস্তান যদি ওখানে কোনো রকম মিস অ্যাডভেঞ্চারের মানসিকতাও দেখাতো, তাহলে আবার নতুন করে ব্রহ্মোস চার্জ হতো, হিট করা হতো, আবার আর একটা অপারেশন সিঁদুর সেই মুহূর্তে শুরু হয়ে যেত। সেই পরিকল্পনা আমরা এগিয়ে গেছিলাম। 3 দিন পর্যন্ত আমাদের ব্যাপকভাবে এই ফাইটার জেটগুলো ওখানে দাপিয়ে বেরিয়েছে এবং আমাদের রুদ্রমূর্তি দেখে ভয় পায় পশ্চিম বিশ্বের দেশগুলো। কারণ ওরা জানে যে কিরানা হিলসে ওদের কী পরিমাণ নিউক্লিয়ার ওয়ারহেডস ধ্বংস হয়েছে, ওদের কতজন সায়েন্টিস্ট টেকনিশিয়ান নূর খান এয়ারবেসে তাদের অপমৃত্যু ঘটেছে ব্রহ্মোসের জন্য, এটা ওরা জানে। ফলে ভারতের রুদ্রমূর্তিকে ওরা সত্যি ভয় পায়। যে কারণে আমাদের 120টি ফাইটার জেট যখন দাপিয়ে বেড়াচ্ছে ওয়েস্টার্ন রেঞ্জে, কার্যত পাকিস্তানের আকাশসীমার সংলগ্ন অংশে, তখন একে 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 পাকিস্তানের আর্টিলারি এবং অন্যান্য শরীর সামন্ত তারা গুটাতে শুরু করে। কারণ আমাদের ফাইটার জেটের লক্ষ্য ছিল এনিমির প্রত্যেকটি স্ট্র্যাটেজিক পয়েন্ট যেটা বেছে বেছে আমরা হিট করবো বলে আমরা পৌঁছে গেছিলাম। এবং একই সঙ্গে লাহোর সিক্রেট বৈঠকের যে সিক্রেট মিশন ছিল, যে আমরা ইতিমধ্যে ভেস্তে দিয়েছে আমাদের গোয়েন্দারা, আমাদের আন্ডার কভার এজেন্টরা, তারপর কি হলো? তারপর তুরস্ক থেকে যে সৈন্য সামন্ত এসেছিল, স্পেশাল কমান্ডো ফোর্স এসেছিল, সিনিয়র সৈন্যরা এসেছিল, তারা ইতিমধ্যেই আন্ডারগ্রাউন্ড হচ্ছে, আমরা খবর পাচ্ছি। এবং তারা ইসলামাবাদের গোপন ডেরায় গিয়ে ইতিমধ্যে আশ্রয় নিয়েছে। তারা ভেবেছিল পাকিস্তানকে তারা সাপোর্ট করে পাকিস্তানের সঙ্গে গ্রাউন্ডে নেমে তারা একই সঙ্গে লড়াই করবে ভারতের বিরুদ্ধে। এতটা সহজ নয়। ভারতীয় বাহিনীকে দেখে, আমাদের এয়ারফোর্সকে দেখে পাকিস্তান পিছু উঠতে শুরু করেছে এবং তুরস্কের ওই স্পেশাল ফোর্স এবং তাদের সৈন্য সামন্ত ইসলামাবাদের গোপন ডেরায় আশ্রয় নিয়েছে। এটা তো ওয়েস্টার্ন রেঞ্জ, অর্থাৎ পাকিস্তান তাদের অতর্কিত আক্রমণের যে গোপন অভিলিপ্সা বা গোপন ইচ্ছে ছিল বা মিশন, সিক্রেট মিশন ছিল, তাকে ভেস্তে দেওয়া হয়েছে ইতিমধ্যে। আর ওই যে চীনা স্যাটেলাইট, অর্থাৎ যার পোশাকি নাম TJS-3, সম্ভবত এটা আমরা পাচ্ছি, সেটার কী হলো? সেটা তো কলকাতার আকাশে অবস্থান করছিল। আমরা আমাদের হাতে অ্যান্টি স্যাটেলাইট মিসাইল রয়েছে, যেটা মিশন শক্তির অন্তর্ভুক্ত এবং এটার মাধ্যমে আমরা মহাকাশের যে কোনো দেশের স্যাটেলাইটকে ধ্বংস করতে পারি যুদ্ধকালীন অবস্থায়। যেহেতু এই মুহূর্তে যুদ্ধকালীন অবস্থা নেই, তবু আমরা এই আমাদের যে মিসাইলগুলোকে অ্যাক্টিভ করা শুরু করি এবং চীনা গোয়েন্দারা তারা জেনে ফেলেন যে ভারত কিছুটা অন্যরকম মুডে আছে, তারা কোনো রিস্ক নেয়নি এবং তারা এটা জানার পরেই সঙ্গে সঙ্গে লেজ গুটিয়ে তাদের স্যাটেলাইটটিকে সুরসুর করে এখান থেকে সরিয়ে অন্য অরবিটে নিয়ে চলে যায়, যাতে স্যাটেলাইটটি ধ্বংস না হয়। আশঙ্কা তৈরি হয়েছে যে আবারও কি হঠাৎ করে বিস্ফোরণ বা হঠাৎ করে আননোন গানম্যানদের বন্দুকের গুলিতে নিকেশ হতে হবে অনেককে। এবং পাক সেনাপ্রধান, যিনি কার্যত প্রত্যেক মুহূর্তে ভারতকে রক্তাক্ত করতে চাইছেন, তিনি স্বঘোষিত ফিল্ড মার্শাল, তিনি কী করলেন? তার তত্ত্ব আরও মারাত্মক। কারণ ইসলামাবাদ জুড়ে, লাহোর জুড়ে এখন শুধুই আতঙ্কের ছবি, শুনশান। এবং যে তথ্য আমরা পাচ্ছি যে পাক সেনাপ্রধানকে মূলত যে নিরাপত্তা দিয়ে থাকে সেটা পাকিস্তানের SSG কমান্ডো বাহিনী, সেই বাহিনী তো আছেই, একই সঙ্গে বিদেশ থেকে স্পেশাল ফোর্স নিয়ে এসছেন তিনি। কারণ আশঙ্কা তৈরি হচ্ছে আবার বড় বড় আক্রমণ পাকিস্তানের বুকে শুরু হবে না তো? সেই আশঙ্কা থেকেই পাকিস্তানি সেনাপ্রধান আর দেশের কমান্ডোতেও ভরসা রাখতে পারছেন না, যে কারণে তিনি ব্রিটিশ যে স্পেশাল ফোর্স, যাকে XS বলা হচ্ছে, অর্থাৎ এক্স সেনা কর্তা বা সেনা প্রধান বা সেনা কর্মী যারা রয়েছেন, তাদের যে মিলিত, যার পোশাকি নাম ডেল্টা PMC, এই ডেল্টা PMCকে ইতিমধ্যে ইসলামাবাদে নিয়ে এসছেন সেনাপ্রধান আসিম মনির। এবং তাদের যে কালো কালো গাড়ি, কালো কাঁচে রাখা গাড়ি, সেই ছবি ইতিমধ্যে আমাদের গোয়েন্দারা পেয়ে গেছেন। এবং লাহোর এবং ইসলামাবাদ এবং বিভিন্ন অংশে যেখানে পাকিস্তানি সেনাকর্তারা বেশি মুভমেন্ট করেন, সেখানে তাদের এই বিশেষ বাহিনীর আশ্রয় থাকতে হচ্ছে। ভারতকে আক্রমণ করতে গেছিলেন না আপনারা? ভারতকে রক্তাক্ত করতে চেয়েছিলেন, চাপে ফেলতে চেয়েছিলেন। বিদেশ থেকে আপনাদের স্পেশাল ফোর্স এনে এখন আপনাদের সুরক্ষা বাড়াতে হচ্ছে। তা না হলে কখন কোথায় কে আননোন গানম্যানের গুলির শিকার হবেন তা তো ঈশ্বরই জানেন। আর পাকিস্তানের এই ভয়, সেটা তো আমাদের জয়। সেই জয়ই আমরা দেখতে চাই। জয় হিন্দ।